ডিয়ার ভিউয়ার্স, এবার আলোচনা করছি রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে, অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্বের পার্ট ওয়ান। পার্ট ওয়ানে থাকছে টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু ডু ভার্ব, মডাল ভার্ব এবং প্রিপোজিশন থাকলে ভার্বের রূপ অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্ব কী হবে সেই বিষয়ে আলোচনা, এবং এইগুলি না থাকলে কিভাবে ভার্বের রূপ পরিবর্তন করতে হয়, ভার্বের রূপ কী হবে সেটা পরবর্তী পার্টে অর্থাৎ পার্ট টুতে আলোচনা করা হবে। এবং পার্ট টু এর লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নেবে। তো আলোচনা শুরু করছি। আমরা আলোচনা শুরু করছি রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে। তো আমরা শুরুতেই দেখে নিই রাইট ফর্ম অফ ভার্ব মানে কি। রাইট অর্থ হচ্ছে সঠিক, ফর্ম অর্থ হচ্ছে রূপ, অফ এর, ভার্ব মানে ক্রিয়া, কাজ অথবা ভার্বই বলতে পারি, অর্থাৎ ক্রিয়া এর সঠিক রূপ, অর্থাৎ ক্রিয়ার সঠিক রূপ অথবা কাজের সঠিক রূপ, অথবা বলতে পারি ভার্বের সঠিক রূপ, অর্থাৎ মূলত হচ্ছে ভার্বের সঠিক রূপ, অর্থাৎ ভার্বটা সঠিকভাবে কীভাবে বসবে সেটা নিয়ে আলোচনা। তো সেটা রূপ জানতে হলে প্রথমে আমাদের ভার্ব কয় রূপের হইতে পারে সেটা সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে। নিচে ভার্বের রূপগুলি দেওয়া হয়েছে, অর্থাৎ ফর্ম অফ ভার্ব, ভার্বের রূপসমূহ। তো ভার্বের কী কী রূপ থাকতে পারে সেইগুলি দেখছি। ওয়ান, প্রেজেন্ট অথবা বেস ফর্ম, এটা আমরা সংকেত দিব V1। আমরা একটা শব্দ নিয়ে নিলাম ইট, এটা হচ্ছে বেস ফর্ম। তারপর হচ্ছে পাস্ট ফর্ম, এটার সংকেত হচ্ছে V2, এটার পাস্ট ফর্ম, ইটের পাস্ট ফর্ম হচ্ছে এট। তারপর পাস্ট পার্টিসিপল ফর্ম V3, ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন। তারপর হচ্ছে জিরান্ড ফর্ম অর্থাৎ B4 অর্থাৎ আইএনজি, B4 মানে হচ্ছে আইএনজি আমরা যোগ করে দেব ভার্বের সাথে, তাহলে হচ্ছে তো ইটের সাথে আইএনজি যোগ হচ্ছে ইটিং, অর্থাৎ আইএনজি যোগটা হচ্ছে B4, এটা আমরা সংকেত দিলাম। তারপর হচ্ছে 5, ইনফিনিটিভ ফর্ম অর্থাৎ টু হচ্ছে ইনফিনিটিভ, এরপর ভার্বের 1 অর্থাৎ আমরা ভার্বের 1 জানি বেস ফর্ম, টুর পরে হবে ভার্বের 1 অর্থাৎ 2 প্লাস ভার্বের বেস ফর্ম অর্থাৎ টু ইট। এখানে উদাহরণ দেওয়া হয়েছে, ইটের আগে টু বসিয়ে টু ইট। তারপর হচ্ছে 6 নং, এস অথবা ইএস অথবা আইএস ফর্ম, এটা হচ্ছে ভার্বের সাথে এস, ইএস অথবা আইএস যোগ করা হবে। এখানে ইটের সাথে এস যুক্ত হয়েছে, অর্থাৎ আমরা ফর্মগুলি জেনে নিলাম। তো এখানে উদাহরণ দেওয়া হয়েছিল ইট থেকে, এখানে আরও দুইটা উদাহরণ দেওয়া হয়েছে। ক্যাচের পাস্ট ফর্ম হচ্ছে কট, পাস্ট পার্টিসিপল কট, তারপর আইএনজি ফর্ম অর্থাৎ V4 ক্যাচিং, তারপর ইনফিনিটিভ টু সাথে যুক্ত টু ক্যাচ, তারপর S/S যুক্ত ক্যাচেস। এখানে আমরা আরেকটা শব্দ দিলাম টেকের পাস্ট ফর্ম টুক, পাস্ট পার্টিসিপল টেকেন, আইএনজি ফর্ম অর্থাৎ V4 টেকিং, তারপর হচ্ছে টেকের আগে ইনফিনিটিভ টু দিয়ে টু টেক, তারপর হচ্ছে S/S হচ্ছে টেক্স। আমরা দেখে নিলাম ভার্বের রূপগুলি। এরপরে আমরা চলে যাই পরবর্তী পার্টে। এখানে দেওয়া আছে মাস্ট বি মেমোরাইজড অর্থাৎ অবশ্যই শিখতে হবে, অর্থাৎ মনে রাখতে হবে। যেগুলি মনে রাখতে হবে টু বি ভার্ব, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। তারপরে হচ্ছে টু হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এটা হচ্ছে হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। তারপর হচ্ছে টু ডু ভার্ব, ডু, ডাজ, ডিড। তারপর হচ্ছে মডাল ভার্ব, শ্যাল, উইল, শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, ইউজ টু, অট টু, এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। অর্থাৎ এগুলি অবশ্যই আমাদের মুখস্থ করতে হবে এবং মুখস্থ করে অবশ্যই মনে রাখতে হবে। তো আমরা এই ভার্বগুলি ধারণা নিয়ে নিলাম। তারপর আসি আমাদের মূল আলোচনায়, অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্ব
কিভাবে কোথায় বসে সেই সম্পর্কে আমরা ধারণা নিব। প্রথমেই রুল 1 এবং 2, টু বি ভার্ব প্লাস বি4 অর্থাৎ ভার্বের সাথে আইএনজি। এটা একটা শর্ত আছে, অ্যাক্টিভ ভয়েস অর্থাৎ সাবজেক্ট নিজে ভার্বের কাজ করলে, অর্থাৎ যে সাবজেক্টটা থাকবে সেটা যদি ভার্বের কাজটা নিজে করে তাহলে হচ্ছে ভার্বের সাথে আইএনজি। টু বি ভার্বের আরেকটা রুলস, টু বি ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভি3 প্যাসিভ ভয়েস হলে অর্থাৎ সাবজেক্ট নিজে ভার্বের কাজ না করলে, একটা অ্যাক্টিভ হচ্ছে সাবজেক্ট যদি ভার্বের কাজটা সাবজেক্ট নিজে করে তাহলে হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, আর সাবজেক্টটা যদি ভার্বের কাজটা নিজে না করে তাহলে হচ্ছে প্যাসিভ ভয়েস। আমরা অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসের হালকা ধারণা নিয়ে নিলাম, এবং ভয়েসের পার্ট যদি তোমরা দেখো তাহলে অবশ্যই ভয়েস সম্পর্কে পুরোপুরি ধারণা পাবে। এখন আমরা রুলস অনুযায়ী যাই। টু বি ভার্ব একটু আগে আমরা শিখে নিয়েছি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এখানে যেগুলি শিখেছিলাম সেইগুলি। তো টু বি ভার্ব থাকলে অবশ্যই ভার্বের সাথে আইএনজি হবে, যদি সাবজেক্ট নিজে কাজ করে তাহলে ভার্বের সাথে আইএনজি, আর সাবজেক্ট নিজে কাজ না করলে ভার্বের সাথে পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল। এখন আমরা উদাহরণ দেখে নিই। এখানে দেওয়া হয়েছে হি ওয়াজ সিং এ সং। এখানে সিং অর্থ গাওয়া, এই গাওয়াটা কে গেয়েছে? সে, অর্থাৎ এখানে সাবজেক্ট নিজেই গাইতে পারছে, গাওয়ার কাজটা নিজে করতে পারতেছে। সুতরাং এখানে আমরা আগে জানি সাবজেক্ট যদি নিজে কাজ করে তাহলে বি4 অর্থাৎ ভার্বের সাথে আইএনজি, এই জন্য এখানে সিং এর সাথে আইএনজি, অর্থাৎ হি ওয়াজ সিঙ্গিং এ সং। তারপর হচ্ছে দে আর প্লে ফুটবল ইন দ্য ফিল্ড। এখানে প্লে খেলা, এই খেলাটা কে খেলতেছে? দে, তারা, অর্থাৎ তারা খেলতে পারে, সাবজেক্ট নিজে কাজ করতে পারতেছে। আর আমরা জানি সাবজেক্ট নিজে কাজ করলে অবশ্যই কি ভার্বের সাথে আইএনজি অর্থাৎ বি4। তো হচ্ছে কি দে আর, এই প্লে হয়ে গেছে প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড। এরপর হচ্ছে দ্য বুক ওয়াজ স্টিল অর্থ চুরি করা, এই স্টিলটা চুরি করা, কি চুরি হয়েছে? কি দ্য বুক, বইটি তো আর নিজেকে চুরি করতে পারে না, অবশ্যই অন্য কেউ না কেউ, কোনো ব্যক্তি অথবা অন্য কেউ চুরি করেছে। তো এখানে বোঝা যাচ্ছে দি বুক সাবজেক্ট হিসাবে এখানে আছে, সাবজেক্ট নিজে চুরি করে নাই। এখানে দেওয়া রুলস দেওয়া আছে সাবজেক্ট নিজে ভার্বের কাজ না করলে ভার্বের 3 হবে, টু বি ভার্বের পরে ভার্বের 3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল। এখানে টু বি ভার্ব ওয়াজ আছে সাহায্যকারী ভার্ব, এখানে মূল ভার্বের স্টিলের পাস্ট পার্টিসিপল হবে যেহেতু সাবজেক্ট নিজে কাজ করে নাই। যেমন দ্য বুক ওয়াজ, স্টিলের পাস্ট পার্টিসিপল হচ্ছে স্টুলের, ভার্বের পাস্ট পার্টিসিপল দেওয়া গেল। এখানে বলে রাখা ভালো, আমি আগে এইগুলি যে বি ভার্ব এটা বলি নাই, এই যে বি ভার্ব ওয়াজ থাকাতে ভার্বের সাথে আইএনজি হয়েছে, এই ওয়াজ থাকাতে এখানে আর বি ভার্ব, এই জন্য ভার্বের সাথে আইএনজি হয়েছে সঠিক রুলস অনুযায়ী। তো এবার পরেরটাতে যাচ্ছি, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডু। এখানে ডু অর্থ হচ্ছে করা অর্থাৎ কি করবে? দ্য ওয়ার্ক কাজটি করবে। তো কাজ নিজে করতে পারে না, কেউ না কেউ, কোনো ব্যক্তি অথবা অন্য কেউ কাজটি করতে হয়, কোনো প্রাণী কাজটা করতে হয়। সুতরাং কাজ নিজেকে করে না, এই জন্য সাবজেক্টটা নিজে কাজ করতেছে না। আর আমরা জানি এখানে রুলসে দেওয়া আছে যদি সাবজেক্ট নিজে কাজ না করে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল, এখানে অক্সিলারি ভার্ব টু বি ভার্ব হ্যাজ বিন আছে, হ্যাজ বিন থাকাতে বুঝলাম ভার্বের পাস্ট পার্টিসিপল হবে যেহেতু সাবজেক্টটা নিজে কাজ করছে না, অর্থাৎ হচ্ছে কি দ্য ওয়ার্ক হ্যাজ বিন মূল ভার্বের ডোর পাস্ট পার্টিসিপল ডান। এই রুলের আলোচনা সমাপ্ত হয়েছে। এরপর আমরা পরবর্তী রুলসে যাই, রুলস 3 and 4। এখানে দেওয়া হচ্ছে টু ডু ভার্ব, আমরা জানি টু ডু ভার্ব ডু, ডাজ, ডিড এর প্লাস ভার্বের 1 অর্থাৎ বেস ফর্ম। টু হ্যাভ ভার্ব প্লাস ভার্বের 3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল। এই দুইটা রুলস আমরা এখানে পাইলাম। তো দেখি দ্য গার্ল, এই যে ডাজ দেওয়া আছে অর্থাৎ টু ডু ভার্ব দেওয়া অর্থাৎ মূল ভার্ব হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম। দ্য গার্ল ডাজ নট সিং এ সং, এখানে সিং প্রেজেন্ট ফর্মে আছে অর্থাৎ পরিবর্তন হবে না, ব্র্যাকেট থাকা সত্ত্বেও পরিবর্তন হবে না, এটা থাকবে অর্থাৎ দ্য গার্ল ডাজ নট সিং এ সং। তারপর হচ্ছে ডিড হি
কাম হুম এস্টারডে, এখানে টু ডু ভার্ব আছে, রুলস অনুযায়ী টু ডু ভার্ব, এবং আমরা জানি টু ডু ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হয় কাম, কাম ব্র্যাকেটটা দেওয়া আছে। তো এই ক্ষেত্রে আমরা জানি ভার্বের প্রেজেন্ট ফর্মই হবে, অর্থাৎ যেহেতু বেস ফর্মে ব্র্যাকেট আছে এটা পরিবর্তন হবে না, এটাই থাকবে, অর্থাৎ হচ্ছে ডিড হি কাম, কামই থাকছে হুম এস্টারডে কোয়েশ্চেন মার্ক। তারপর পরবর্তী আলোচনা, হি হ্যাজ ডু দ্য ওয়ার্ক, এখানে টু হ্যাভ ভার্ব দেওয়া আছে রুলসে। টু হ্যাভ অর্থাৎ হ্যাভ ভার্ব যদি থাকে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল, যেহেতু এখানে হি হ্যাজ ভার্ব আছে, সুতরাং এই ডুটা হয়ে যাবে, মূল ভার্বটা হয়ে যাবে পাস্ট পার্টিসিপল দ্য ওয়ার্ক। তো হচ্ছে কি হি হ্যাজ, ডুর পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান, অর্থাৎ ডু ডিড ডান, এই ডান আসছে দ্য ওয়ার্ক, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, ডু হয়ে গেছে ডান। তারপরে আসছি দ্য চাইল্ড উইল হ্যাভ, এখানেও হ্যাভ ভার্ব, আর আমরা জানি হ্যাভ ভার্ব হলে ভার্বের থ্রি, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল। তো এই ক্ষেত্রে ব্রেক মূল ভার্বে আছে, ব্রেকেট দেওয়া, তো এই ব্রেকটা পাস্ট পার্টিসিপল হবে, ব্রেকের পাস্ট ফর্ম হচ্ছে ব্রোক, পাস্ট পার্টিসিপল হচ্ছে ব্রোকেন, ব্রেকটা হচ্ছে ব্রোকেন, কারণ এখানে হ্যাভ ভার্ব উইল হ্যাভ দেওয়া, অর্থাৎ দ্য চাইল্ড উইল হ্যাভ ব্রোকেন দ্য গ্লাস। এই আলোচনা শেষ। তারপরে আমরা পরবর্তী আলোচনায় চলে যাচ্ছি। পরবর্তী আলোচনায় রুলস 5, 6, 7, 8, চারটা রুল এখানে আলোচনা করা হয়েছে, আমরা একটু মনোযোগ দিয়ে দেখি। মডাল ভার্ব থাকবে এবং ভার্বের ওয়ান, মডালের পর ভার্বের সর্বদাই বেস ফর্ম, ভার্বের ওয়ান মানে বেস ফর্ম। তারপর হচ্ছে মডাল প্লাস বি, মডালের পর যদি কোনো কিছু না থাকে তাহলে বেস ফর্ম, আর মডালের পর যদি বি থাকে তাহলে ভার্বের ফোর অর্থাৎ আইএনজি, শর্ত অ্যাক্টিভ ভয়েস অর্থাৎ সাবজেক্ট নিজে কাজ করলে, এই যে প্রথমে আমরা যে সূত্রটি আলোচনা করেছিলাম ওই সূত্র অনুযায়ী সাবজেক্ট নিজে কাজ করলে ভার্বের সাথে আইএনজি, মডাল বি থাকবে যদি সাবজেক্ট নিজে ভার্বের কাজ না করলে হবে ভার্বের থ্রি, ঠিক প্রথমটার মতো। এরপর হচ্ছে মডাল থাকবে, মডালের পর যদি হ্যাভ থাকে ভার্বের পাস্ট পার্টিসিপল, একটু আগে আমরা করলাম হ্যাভ থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল, সুতরাং ওই নিয়মটা হ্যাভের রুলস, হ্যাভের পর ভার্বের পাস্ট পার্টিসিপল, এই রুলসটা মনে রাখলেই হচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা উদাহরণ দেখি, ইউ মে, এখানে মডাল ভার্ব পাইলাম, মডালের পর আর কিছু নেই, ব্র্যাকেট ভার্ব আছে কাম টুমোরো, তো এখানে কামের মাঝখানে ব্র্যাকেট দেওয়া, সুতরাং এই কামটার পরিবর্তন হচ্ছে না, যেহেতু বেস ফর্ম আছে, আমরা জানি মডালের পর বেস ফর্ম, অর্থাৎ এখানে কামই থাকছে, অর্থাৎ ইউ মে কাম টুমোরো। তারপরে আসছি ইউ শুড টুক কেয়ার অফ ইউর হেলথ, এইখানে দেখা যাচ্ছে টেকের পাস্ট ফর্ম টুক, পাস্ট ফর্ম দেওয়া টুক কেয়ার অফ, এখানে পাস্ট ফর্ম থাকবে না অন্য কোনো ফর্ম হবে, একটু লক্ষ্য করি। এখানে শুড হচ্ছে মডাল ভার্ব, আমরা জানি মডাল ভার্বের পরে সরাসরি ভার্বটা হবে বেস ফর্ম, সুতরাং বেস ফর্ম হচ্ছে টুক হয়ে যাবে টেক, টুকের বেস ফর্ম হচ্ছে টেক কেয়ার অফ, অর্থাৎ ইউ শুড টেক কেয়ার অফ ইউর হেলথ। এরপর আমরা চলে যাচ্ছি পরবর্তী আলোচনা, দে উইল বি, একটু আগে আমরা দেখেছি রুলসে যদি মডাল প্লাস বি থাকে তাহলে ভার্বের ফোর অথবা ভার্বের থ্রি, যদি মডালের পর বি থাকে হবে ভার্বের ফোর অথবা ভার্বের থ্রি, আমরা ভার্বের ফোর অর্থাৎ আইএনজি এবং ভার্বের থ্রি হচ্ছে পাস্ট পার্টিসিপল, তো ফোর কখন হবে এবং থ্রি কখন হবে সেটা আবারও বলছি, যদি ভার্ব নিজে কাজ করে তাহলে আইএনজি, আর ভার্ব নিজে কাজ না করলে পাস্ট পার্টিসিপল। তো এখানে দেখবো আমরা ভার্ব নিজে কাজ করছে কিনা। দে উইল বি সুইম অর্থ সাঁতার কাটা, সাঁতারটা কে কাটছে, দে তারা, অর্থাৎ তারা সাঁতার কাটতে পারে, সুতরাং ভার্ব নিজে কাজ করছে, সুতরাং এটার সাথে হবে আইএনজি, তো সুইমের সাথে আইএনজি হচ্ছে সুইমিং, সুতরাং আর সব ঠিক আছে। দে উইল বি সুইমিং ইন দ্য পন্ড, এটা ছিল দে উইল বি সুইম ইন দ্য পন্ড, হলো দে উইল বি সুইমিং ইন দ্য পন্ড। এরপরের বাক্য উই শেল বি, আগেরটার মতোই শেল বি রিড, এখানে রিড অর্থ পড়া, এই পড়াটা কে করতেছে, সাবজেক্ট করে কিনা দেখি, রিড পড়া, উই আমরা, সুতরাং আমরা পড়তে পারি, সাবজেক্ট নিজে কাজ করতে পারতে, সুতরাং এটার সাথে আইএনজি, অর্থাৎ এই রিডটা হয়ে যাচ্ছে রিডিং,
আর আগে আর বাকিগুলি সব ঠিক আছে। উই শ্যাল বি রিডিং ইন দ্য মর্নিং। সুতরাং এটা আনসার শেষ। তারপরে আমরা চলে যাই দ্য বল উইল বি ক্যাচ। দ্য বল উইল বি আমরা দেখলাম, উইল বির পর আমরা দেখে নেই ক্যাচ, মূল ভার্বটা দেখলাম ক্যাচ। ক্যাচ অর্থ ধরা। এই ধরার কাজটা কি বল করে কিনা? বল অবশ্যই বল নিজেকে ধরতে পারে না, সুতরাং এটা কোনো ব্যক্তি অথবা প্রাণী ধরছে, সুতরাং এই সাবজেক্টটা নিজে কাজ করে নাই। আর আমরা আগেই জানি সাবজেক্ট যদি নিজে কাজ না করে তাহলে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, অর্থাৎ ক্যাচ হয়ে যাবে কট। ভার্বের ক্যাচের পাস্ট পার্টিসিপল হচ্ছে কট। দ্য বল উইল বি কট। সেম পরের সেন্টেন্স, দ্য গ্লাস ক্যান বি ব্রেক। ব্রেক অর্থ ভাঙা। এই ভাঙার কাজটা কে করবে? গ্লাস। গ্লাস নিজেই নিজেকে ভাঙতে পারে না, অবশ্যই কোনো ব্যক্তি অথবা প্রাণী ভাঙে, সুতরাং এই সাবজেক্ট এই ভার্বের কাজটা করতেছে না। যেহেতু ভার্বের কাজ করতেছে না, সুতরাং ভার্ব হবে পাস্ট পার্টিসিপল। মডাল অক্সিলারি ভার্বের পরে বি থাকলে তারপর যদি ভার্ব যে ভার্বটা থাকে এই ভার্বটা যদি সাবজেক্ট নিজে কাজ না করে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল। সেই অনুযায়ী ব্রেক হচ্ছে ব্রেকের পাস্ট পার্টিসিপল ব্রেক, ব্রোক, ব্রোকেন। তো ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে ব্রোকেন। এই ব্রোকেন বসালাম, আর বাকি সব ঠিক আছে। দ্য গ্লাস ক্যান বি ব্রোকেন। আমার আনসার শেষ। তারপর আমরা চলে যাচ্ছি পরের আলোচনায়। ইউ উইল হ্যাভ, এখানে মডালের সাথে হ্যাভ ভার্ব। আমরা জানি হ্যাভ ভার্ব থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল, যেহেতু হ্যাভ ভার্ব আছে তো রিসিভ হয়ে যাচ্ছে রিসিভড। রিসিভের পাস্ট পার্টিসিপল হচ্ছে রিসিভড। তো ইউ উইল হ্যাভ রিসিভড দ্য নিউজ, এটা হচ্ছে ইউ উইল হ্যাভ রিসিভড দ্য নিউজ। তারপর শি মাইট হ্যাভ হেয়ার দ্য নেম অফ দ্য ফেমাস পেইন্টার জয়নুল আবেদিন। তো এই ক্ষেত্রে মডাল অক্সিলারির পর মডাল ভার্বের পর হ্যাভ আছে, এই হ্যাভের পর মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে। আমরা জানি হ্যাভের পর মডালের পর হ্যাভ থাকলে তারপরের ভার্বটা হবে ভার্বের 3, সুতরাং এটা হেয়ার হয়ে যাবে হেয়ার্ড। অর্থাৎ শি মাইট, এই হেয়ার হচ্ছে হেয়ার্ড। শি মাইট হ্যাভ হেয়ার্ড দ্য নেম অফ দ্য ফেমাস পেইন্টার জয়নুল আবেদিন। অর্থাৎ এই আলোচনা শেষ। এরপর আমরা চলে যাচ্ছি পরবর্তী আলোচনা, রুলস 9 and 10, অর্থাৎ রুল 9 এবং 10। রুল 9 এবং 10-এ রুল হচ্ছে টু, অর্থাৎ ইনফিনিটিভ টু প্লাস ভার্বের 1। অর্থাৎ টুর পরে যে ভার্বটা থাকবে এটা বেস ফর্ম, অথবা অন্যান্য প্রিপোজিশন থাকলে প্রিপোজিশনের পর অংশটা থাকবে ভার্বের 4, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি। এই ক্ষেত্রে ব্যতিক্রমও আছে, অর্থাৎ টু থাকলে ভার্বের বেস ফর্ম হবে, টুর পরে দে ভার্বের বেস ফর্ম। কিন্তু যদি টুর আগে এই শব্দগুলি থাকে, উইথ এ ভিউ টু, এগুলি হচ্ছে ব্যতিক্রম। গেট ইউজ টু ব্যতিক্রম, এডিক্টেড টু, বি ইউজ টু, লুক ফরওয়ার্ড টু, এই শব্দগুলি থাকলে টুর আগে, তাহলে ভার্বের 4, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি। তো আমাদের মনে রাখতে হবে টুর পর সর্বদাই কি হয়? ভার্বের বেস ফর্ম। কিন্তু টু এর আগে যদি এই শব্দগুলি থাকে ব্যতিক্রমগুলি, তাহলে ভার্বের 4, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি। এখন আমরা উদাহরণ দেখে নিই। হি ওয়েন্ট টু বাই এ মোটর সাইকেল, অর্থাৎ এখানে টুর পর ব্র্যাকেটে বাই আছে, বাই বেস ফর্ম আছে, এটাই থাকবে। টু এর পর আমরা জানি এটাই থাকে, অর্থাৎ বেস ফর্মই থাকে, পরিবর্তন হবে না। অর্থাৎ হি ওয়েন্ট টু বাই এ মোটর বাইক। তারপর আসছি, দে ওয়েন্ট টু প্লেয়িং, এখানে প্লেয়িং দেওয়া হয়েছে, ভার্বের সাথে আইএনজি, ঠিক থাকবে কিনা দেখি। ইন দ্য ফিল্ড, এখানে টুর পর আমরা জানি মূল ভার্ব বেস ফর্ম হয়, এখানে আইএনজি ফর্ম, অর্থাৎ ভার্বের 4 দেওয়া হয়েছে, এটা হবে না, কারণ আমরা জানি টুর পর বেস ফর্ম, সুতরাং এই আইএনজি বাদ গিয়ে হবে প্লে, অর্থাৎ দে ওয়েন্ট টু প্লে ইন দ্য ফিল্ড। এরপরে হচ্ছে আই নেভার থট অফ গো দেয়ার, এখানে একটা প্রিপোজিশন আছে, এরপর হচ্ছে গো। একটু আগে আমরা নিয়ম জেনেছি, যে কোনো প্রিপোজিশন অন্যান্য প্রিপোজিশন পর হবে ভার্বের 4, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি। যেহেতু এখানে অফ প্রিপোজিশন আছে, সুতরাং গোটা হয়ে যাচ্ছে আইএনজি, অর্থাৎ গোয়িং দেয়ার। এই আইএনজি গো হচ্ছে আইএনজি যুক্ত গোয়িং দেয়ার, অর্থাৎ আই নেভার থট অফ গোয়িং দেয়ার। তারপর হচ্ছে উইথ এ ভিউ টু, অর্থাৎ এই ব্যতিক্রমের গুলির একটা উদাহরণ দেওয়া হয়েছে।
এই যে ব্যতিক্রমগুলি আমরা জানি এই ব্যতিক্রমগুলি থাকলে ভার্বের ফোর অর্থাৎ ভার্বের সাথে আইএনজি। তো এটা আমরা আলোচনা করছি। উইথ এ ভিউ টু বাই এ পেন সি ওয়েন্ট টু মার্কেট। এখানে উইথ এ ভিউ টু, টুর আগে উইথ এ ভিউ শব্দগুলি আছে, এই জন্য বাইয়ের সাথে আইএনজি হবে। সুতরাং এই বাইয়ের সাথে আইএনজি হয়েছে, অর্থাৎ উইথ এ ভিউ টু বাইং এ পেন সি ওয়েন্ট টু মার্কেট। এ তো আমাদের আলোচনা শেষ। আশা করি রাইট ফর্ম অফ ভার্বের মোটামুটি যে আলোচনা করেছি তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা নয় এবং পরীক্ষায় ভালো ভালো ফলাফল করতে পারবে এ আশা রেখে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। এবং আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করবে এবং এই ভিডিওটি শেয়ার করে বন্ধুদেরকে উপকৃত হওয়ার সুযোগ করে দিবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।